এদিকে সন্ধ্যার পরেই দা বঠি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। গোপালগঞ্জে 150 জনকে আহত করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আওয়ামী লীগের এসব নেতারা। এদিকে আবারও শেখ হাসিনার নতুন ফোন কল ফাঁস, যে কোনো সময় তিনি দেশে ঢুকবেন বলে ঘোষণা দিয়েছেন। দর্শক দেখতেই পারছেন, দা বঠি নিয়ে আওয়ামী লীগ কিন্তু আজ থেকে মাঠে নেমে গিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরাবার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ শক্তিশালী। গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যে সুর ওঠে জয় বাংলা। গোপালগঞ্জের অলিতে কপাল খুলতে পারে এবার আওয়ামী লীগের। মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্যটি জানতে পুরো ভিডিওটি না টেনে। সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। কপাল খুলতে পারে এবার আওয়ামী লীগের। মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্যটি জানতে পুরো ভিডিওটি না টেনেই দেখুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে, একটা বিদেশে একটা দেশে। বিদেশেরটা হচ্ছে ভারত, ঐতিহাসিকভাবে প্রমাণিত, আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ শক্তিশালী। গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যে সুর ওঠে জয় বাংলা। গোপালগঞ্জের অলিতে গলিতে এখনো ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে। আজকে যে ঘটনা আমরা দেখলাম, গত 6 মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা। দর্শক, গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। যখন আমরা এই নিউজটি করছি, সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে, আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য। গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা, কারা কারা এলাকার আছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো করে জানেন। এখানে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হয়েছে। তো ঘটনা কি? আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলছে। বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন ইস্যুতে তারা পোস্টার লাগাচ্ছে। এখন গোপালগঞ্জের ভিতরে সব তো আওয়ামী লীগ, মানে বিএনপির অবস্থানটা একটু কম, তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালে টেয়ালে পোস্টার সাটাচ্ছে। এইখান থেকে লাগছে ভেজাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী লীগ নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেন। এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে আপনার 50 জন আহতদের এই মুহূর্তে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলছেন, মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থান। তবে সম্ভবত গতকালকে নাকি আজকে সার্জিস সেখানে আপনার জুলাই আগস্টের যেই ঘটনা, যে প্রোক্লেমেশন অফ জুলাই চাচ্ছেন, সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে, সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে যেটা ফোকাসেবল ইস্যু, যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির হাতে কোণঠাসা, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে, অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে, সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে। তবে কিছু কিছু জায়গায় এখনও আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী। আর বলা হয় থেকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাঁটি, এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে। ইভেন 5ই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে। পুলিশ বড় অ্যাকশন নিছে, সেনাবাহিনী বড় অ্যাকশন নিছে, কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই
আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যেই মেন্টালিটি, এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না। আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন। তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী লীগকে পছন্দ করেন, দল করছেন, তারা কিন্তু ঝামেলায় পড়বেন। ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে। ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে যে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে, এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে, ওই যে ছাত্রলীগের একজন ছেলে কলেজে এসে ছাত্রলীগ করছে, পরীক্ষা দিতে গেছে, তার বিএনপির তারা পাইয়া একা মারতেছে, এরকম ক্ষেত্রে পাল্টা রিয়েকশন জরুরি, কারণ এটা তো অন্যায়। একজন মানুষ এলাকার মধ্যে আওয়ামী আগামী 19 এবং 20শে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটবে। মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 এবং 20 জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। এর কোনো কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসলে কি ঘটতে যাচ্ছে 19 জানুয়ারি সম্পর্কে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন, সমাবেশ নয়। এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দিবেন। এবং নিঃসন্দেহে 5 আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রথম কোনো বৈঠক, এটি প্রকাশ্যেই বলা যেতে পারে। এই যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল বৈঠক, এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না, প্রকাশ্যে বৈঠকই বলতে পারি। এবং এটি প্রথম। কেন প্রথম বলছি, এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, কিন্তু দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি এইভাবে কোনো ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি। সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াবে কিন্তু অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে, বা তারপরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বোঝা যাবে। কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন, যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, তাতে করে খুব বেশি লাভবান যে হওয়া গেছে তা নয়। যদিও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয়, সেই মোহাম্মদ এ আরাফাত তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। এই ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে আসছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে তারা যে পারবে সে ধরনের লক্ষণ আমরা কোনো দেখিনি, অন্তত গত 5 মাসে তাদের কোনো ধরনের বক্তব্য, বিবৃতি বা কর্মকাণ্ডের মাধ্যমে। এর আগে একটি দিবস কেন্দ্র করে, শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ, তাদের যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, প্রচারণা, তার মধ্যে মনে হচ্ছিল তারা কি না কি করে ফেলবে। আমরা বলেছিলাম যে কিছুই করতে পারবে না, কিছুই হবে না, এবং সেটি দেখা গেছে। তবে 5 আগস্টের পর খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনটি মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধহয় শেষ, আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, এই ধারণা যেমন ভুল হয়েছে, এমনকি শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে, এটি বাস্তবতা। আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে, তবে তাদের যে হাক ডাক সেই অনুপাতে কিছুই নয়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি। আওয়ামী লীগ, বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে, তাদের শেকড় একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়, বরং বারবার তারা ঘুরে দাঁড়ায়, বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে, এটাই বাস্তবতা। বিষয় হচ্ছে যে 19 তারিখে যে বৈঠক, সেই বৈঠকটি কেন, এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে। যারা জেলের বাইরে রয়েছেন, যারা সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে সম্পাদক মণ্ডলীর সদস্য, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন, অধিকাংশ আবার পলাতক রয়েছেন। তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ, এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখনো পর্যন্ত, মাঝারি গোছে যারা নেতা বা তৃণমূলের, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কোনো মেসেজ আসবে। কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত যে বক্তব্য, বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে? বরং মানুষ সেগুলো
প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও তারাও বিরক্ত প্রকাশ করেছে। তাদের যে বিরক্তির প্রকাশ, তার কারণটা কি? যেমন শেখ হাসিনা কখনো কখনো বলেছেন তিনি টুপ করে বাংলাদেশ ঢুকে পড়বেন, তিনি সীমান্তের কাছাকাছি রয়েছেন। এগুলো অবাস্তব কথাবার্তা। এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারেন যে একেবারেই অবাস্তব একটি বিষয়। তারপর কি বলেছেন? অনেক আপত্তিকর কথাবার্তা বলেছেন। তার নামে যে হত্যা মামলা হয়েছে শতাধিক বা 200-র বেশি মামলা হয়েছে, তিনি অন্তত এভাবে বলেছেন, অন্তত তাকে হত্যার জন্য যে মামলাগুলো হয়েছে, যারা মামলাগুলো করেছে তাদেরকে অন্তত হত্যার লাইসেন্স পাওয়া গেল, এ ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন। যেই পুলিশ সদস্যরা তাদেরকে ডিস্টার্ব করছে, দলীয় নেতাকর্মীদেরকে, তাদের লিস্ট করে রাখতে বলেছেন। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাময়িকভাবে মনোবল চাঙ্গা করা এক ধরনের একটা প্রক্রিয়া হতে পারে, কৌশল হতে পারে, কিন্তু এতে খুব বেশি লাভবান আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে পারেননি, আওয়ামী লীগ হতে পারেনি, বরঞ্চ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে বিপদে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে যাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, সেই মানুষগুলো বিপদে পড়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা চান যে তিনি দায়িত্বশীল বক্তব্য দেন, তিনি বাস্তবতার নিরিখে যাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, সেটিই চান। এটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি। অনেকেই তার বিভিন্ন ধরনের বক্তব্যের কারণে বিরক্ত। এখন দেখা যাক 19 তারিখে কী ধরনের বক্তব্য দেবেন। আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে, তরুণ নেতৃত্বকে আনা হবে। খুব ভালো কথা, যাদের ইমেজ এখনও পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায়, নতুনভাবে নতুন সাংগঠনিক ভিত্তিতে আওয়ামী লীগ আসে, মানুষ গ্রহণ করলে করতেও পারে। তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আমি প্রথমেই বলেছি, এটা আমি বিশ্বাস করি, এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। কিন্তু ক্ষমতায় আসবে আগামী 10-15 বছরের মধ্যে, অন্তত 10 বছরের মধ্যে, এমনটি কল্পনা করা মোটামুটি অবাস্তব, এটাও আমি বলবো। আর 20 জানুয়ারি সম্পর্কে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে, এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে, তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন, পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন, এবং তারা আশা আছে ট্রাম্প ক্ষমতায় এলে একেবারে আওয়ামী লীগকে যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। যেমনটা 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন, অনেকের কথা বলছি আমি, যে যুক্তরাষ্ট্র বোধহয় আওয়ামী লীগের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এটি সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে, অনেক ধরনের প্রক্রিয়া থাকে। ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে তাদের নানান উদ্দেশ্য হাসিলের, কিন্তু এইভাবে না একেবারে রাতারাতি কিছু করে ফেলবে, এগুলো একেবারে ছেলে মানুষই যারা এগুলো ভাবছেন। হ্যাঁ, ট্রাম্প ক্ষমতা এলে জো বাইডেন প্রশাসন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি হয়তো থাকবে না। তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু তাই বলে 20 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় হয়ে যাবে, বর্তমান সরকারের পতন ঘটবে, আওয়ামী লীগকে একেবারে সগৌরবে বাংলাদেশের ক্ষমতার মসনদে নিয়ে এসে বসিয়ে দেবে, এগুলো যারা মনে করছেন আমার মনে হয় তারা কল্পনা জগতে বসবাস করছেন। তবে 19 জানুয়ারিটি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। শেখ হাসিনা যদি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবতার নিরিখে কোনো দিক নির্দেশনা দিতে পারেন, অবশ্যই সেটি আওয়ামী লীগের জন্য ভালো। আর আওয়ামী লীগকে সুসংগঠিত করবে তরুণ নেতৃত্বের মাধ্যমে।